على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. اللهم علمنا علما ينفعنا في الدنيا والآخرة. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم. صدق الله مولانا العظيم. আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে মোহাব্বত করে ভালোবেসে ইলমে দ্বীন অর্জনের তৃষ্ণা নিয়ে আল্লাহ তাআলা ইলমের দর্সে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সকল ভাই ও বোনদের কেমন রেখেছেন? আলহামদুলিল্লাহ। ভাইদের মধ্য থেকে বিগত দর্সগুলির ন্যায় যারা আমরা অ্যাক্টিভ থাকতে পারবো হ্যান্ড রেজ করে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, সব মিলিয়ে আপনাদের পড়াশোনা কেমন চলছে? আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ। আচ্ছা, গত ক্লাসে আমরা গতকালকে কি পড়েছিলাম স্মরণ আছে আপনাদের? জি, মুসাফিরের সালাতের আহকাম। আহকামুস সালাতিল মুসাফির, মুসাফিরের নামাজের আহকাম সম্পর্কে আলোচনা করেছে, তাই না? আচ্ছা, জি স্যার। দেখার সুযোগ হয়েছে আপনাদের? দেখেছিলেন? জি উস্তাদ, কিছুটা পড়েছি। কিছুটা। আচ্ছা, আমি দেখি দেখি নাই স্যার। আজকে একটা জরিপ করি, হ্যাঁ? যে আচ্ছা, আপনাদের কষ্ট করে হাত তুলে থাকার দরকার নেই, না হাত উঠে রাখলাম হাত ব্যথা করবে, হ্যাঁ? আচ্ছা, ভাই এবং বোনদের মধ্য থেকে যারা যারা গতকালকে দর্সের পর থেকে আজকে দর্সে জয়েন হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত এর মধ্যবর্তী সময়ে আপনাদের মধ্য থেকে কে কে সবকটি পড়েছিলেন? গতকালকে যে ক্লাস লেসনটি আমরা পড়েছি, যেটা নিয়ে আলোচনা করেছিলাম, কার কার দেখার সুযোগ হয়েছে দেখি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। 17 জন। মাশাআল্লাহ, প্রায় 19 জনকে আমরা পেয়ে গেলাম যাদের দেখার সুযোগ হয়েছে। মাশাআল্লাহ, তাকাব্বালাল্লাহু ইয়াকুম ওয়া আ'মালাকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করে নিন
আল্লাহ তাআলা যারা পড়ছেন পড়েন না সবাইকে কবুল করুন, বিশেষ করে যারা পড়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা বেশি, তাদের জন্য স্পেশাল ভাবে দোয়া থাকবে ইনশাআল্লাহ। আপনারা ক্লাসের ব্যাপারে অনেক সেনসিটিভ, অনেক সিরিয়াস, যে যা শুনেছেন, যা গতকাল ক্লাসে আলোচনা হয়েছে সেগুলো আবার নিজেরাই আবার পড়েছেন, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। এবং যারা পড়েন নাই হয়তোবা অনেকে বিভিন্ন, কেউ বা অসুস্থ, কেউ বা হয়তোবা বিভিন্ন ব্যস্ততার মধ্যে থাকার কারণে পড়ার সুযোগ হয় নাই। তো আল্লাহ তাআলা সকলকেই, আমরা যা ক্লাসে আলোচনা করব এটা কোনো আমাদের ওয়াজ বা নসিহাতের কোনো ময়দান না, হ্যাঁ, এটা হলো আমাদের কোনো নসিহত শুনছি বা ওয়াজ শুনছি বিষয়টা এরকম না, আমরা এটি ক্লাস করছি। তো প্রত্যেকটি ক্লাসের যে ক্লাস লেসন গুলো আছে, ক্লাসের অধ্যায়গুলো যেগুলো থাকবে, আলোচ্য বিষয় যেগুলো থাকবে, এগুলো আমরা প্রত্যেকে নিজে নিজে আয়ত্ত করার চেষ্টা করব। তা না হলে যখন আমাদের এক্সাম চলে আসবে তখন আমাদের কাছে অনেক প্রেসার মনে হবে, হায় হায় এত পড়া কেমনে কভার করব, কেমনে আমি পরীক্ষার প্রিপারেশন নিব, এটা আমাদের কাছে অনেক বেশি কষ্টদায়ক হবে। এই জন্য আমরা প্রত্যেক দিনের পড়াটা প্রত্যেক দিন আদায় করব। উর্দু ভাষায় একটা কথা বলা হয়, আজ কা কাম কাল পার নাহ ডাল, আজকের কাজ আগামী কালকের জন্য ছেড়ে রেখেও না, বা আগামী কালকের জন্য এটাকে ঝুলন্ত রেখে দিও না, প্রতিদিনের কাজ প্রতিদিন করো। উর্দুতে এই কথাটা খুব বলা হয়। এই জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করবো যে দিনের কাজ সেদিন করে নেওয়ার, তাহলে ইনশাল্লাহ আমাদের উপরে এই বোঝা বা পড়ার যে প্রেশার এটা থাকবে না। আরেকটা সবচেয়ে বড় বিষয়, যে আপনার পড়ার পরেই যদি কোনো জায়গা অস্পষ্ট থাকে, কোনো জায়গা বুঝে না আসে, নেক্সট ক্লাসে আপনি ওস্তাদকে প্রশ্ন করার একটু সুযোগ পাচ্ছেন। কিন্তু এখন যদি আপনি নিজে না পড়েন, পরবর্তীতে আপনার দেখা কখন সুযোগ হবে না হবে, আর দেখলে হয়তো বা অনেক পরে, যার কারণে এটা হয়তো বা এখন যে প্রশ্নগুলো বা একটা লেসন আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে যে ধরনের কনফিউশন গুলো কাজ করবে সেটা পরবর্তীতে থাকবেও না। তখন দেখা যাবে হয়তো বা কোনো একটা বিষয় অস্পষ্ট থেকে আপনার চলে যাবে। তো এই জন্য সকল ভাই ও বোনদের প্রতি আমার আকুল আবেদন থাকবে যে আপনারা প্রত্যেকেই অনেক কষ্ট করেন, অনেক মুজাহাদা করেন, অনেকে অনেক ব্যস্ততার মধ্যে থাকেন, জেনারেল পড়াশোনা পাশাপাশি আবার মাদ্রাসায় পড়াশোনা, আবার অনেকে বিজনেস আছে, জব আছে। সো ইন আ ডিফারেন্ট প্রফেশনে থেকেও আপনারা যে যার মতো যে চেষ্টা করছেন, এটা শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, ইলম শেখার জন্য। তো আল্লাহ তাআলা আপনাদের এই চেষ্টা, মুজাহাদা, আপনাদের এই সময়, আপনাদের এই কুরবানি, আপনাদের এই স্যাক্রিফাইস গুলিকে আল্লাহ পাক কবুল করুন, ইখলাসের সাথে কবুল করুন, এবং এগুলিকে ময়দানে মাহশরে জান্নাতে যাওয়ার ওসিলা এবং জাহান্নাম থেকে মুক্তির ওসিলা বানিয়ে দিন। আমিন আমিন। আচ্ছা, আচ্ছা, জি, তাহলে গতকালকে আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। মুসাফিরের পরিচয়, মুসাফির হওয়ার জন্য কি কি কন্ডিশন রয়েছে, এবং এর সাথে সম্পৃক্ত বেশ কিছু মাসালা নিয়ে আলোচনা করেছি, এবং আরো আমরা জেনেছি কসর, কসরের বিধান সম্পর্কে, কসরের পরিচয় সম্পর্কে। তারপরে ওয়াতান বা আবাসস্থল বা বাসস্থান কত প্রকার, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। মোটামুটি বিষয়গুলো তো আপনাদের বুঝে আসছে, তাই না? জি উস্তাদ। আচ্ছা আচ্ছা, আপাতত আমি চ্যাট বক্সটা অফ করে দিলাম। হ্যাঁ, আপাতত চ্যাট জি বক্স। উস্তাদ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনাদের যা পড়া হয়েছে সবগুলোর উপরে ক্লাসের শেষে দু চারটে আমি প্রশ্ন করব, কার পড়া কেমন হয়েছে বা কতটুকু বুঝে আসছে, এগুলোর একটা ফিডব্যাক আপনাদের কাছ থেকে পাওয়ার জন্য আমি লাস্টের দিকে যদি সময় থাকে আমি কিছু প্রশ্ন আপনাদেরকে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি উস্তাদ। এখন আমরা আমাদের গতকালকের আলোচনার পরে অবশিষ্ট যে অংশ আছে এই অংশগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। কিছু বিষয় আছে যেগুলো গতকালকে আলোচনা হয়েছে, আর যেগুলো অবশিষ্ট রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, গতকালকে আমরা জেনেছিলাম আমাদের যে ওয়াতান, ওয়াতান যেটাকে আমরা বাসস্থান বলি, এই ওয়াতান কত প্রকার? ওয়াতন 3 প্রকার। হ্যাঁ, কয় প্রকার 3 প্রকার। বলেছিলাম? 3 প্রকার। হ্যাঁ, ভাইরা বলবেন। 3 জি, প্রকার। 3 প্রকার। কি কি? ওয়াতনে আসলি, ওয়াতনে ইকামাত আর ওয়াতনে সুকনা। মানে শুকনা। সুকনা। হ্যাঁ, মাশাআল্লাহ। 1 নাম্বার হলো ওয়াতনে আসলি, 2 নাম্বার ওয়াতনে ইকামাত, আর 3 নাম্বার হলো ওয়াতনে সুকনা। সুকনা।
মাশাআল্লাহ। ওয়াতনে আসলি বলতে কি বুঝায়? যেখানে স্থায়ী পার্মানেন্টলি থাকার একটা স্থায়ী। প্ল্যান আছে, স্থায়ী আবাসস্থান। আচ্ছা। আর ওয়াতনে ইকামত বলতে? ওয়াতনে ইকামাত বলতে সাধারণত অস্থায়ী যেখানে থাকা হয় অস্থায়ী 15 দিনের বলতে বেশি আর কি অস্থায়ীভাবে। মুসাফির থাকা। হুম। আর ওয়াতনে সুকনা? কোথাও বেড়াতে গেলে এটা 15 অস্থায়ী দিনের কম। কিন্তু সেখানে 15 দিনের কম। হ্যাঁ, 15 দিনের কম। যে জায়গায় 15 দিনের কম অবস্থানের নিয়ত করা হয় সেটিকে বলা হয় ওয়াতনে সুকনা। আর 15 দিনের অধিক যেখানে অবস্থানের নিয়ত করা হয় ওই জায়গাকে বলা হয় ওয়াতনে ইকামাত। ইকামত। আর যেখানে আমি সারা জীবন আমার পরিবার নিয়ে অবস্থান করার নিয়ত করব, বা সারা জীবন আমার যেখানে লাইফ লিডিং করার নিয়ত থাকবে, স্থায়ীভাবে যেখানে আমি আমার ফ্যামিলি নিয়ে থাকার নিয়ত করব, সেটিকে কি বলা হবে? ওয়াতনে আসলি। ওয়াতনে আসলি। ওয়াতনে আসলি। হুম। আচ্ছা উস্তাদ, ওয়াতনে আসলি কি একাধিক হতে পারে? হ্যাঁ, অবশ্যই হতে পারে। আচ্ছা, সে বিষয়গুলো নিয়ে সামনে আসছে, আলোচনা আসতেছে। হয়তোবা আপনাদেরকে আমি বলেছিলাম যে এগুলো দেখেছিলেন তো, তাই না? জি না উস্তাদ, আমার দেখা হয়নি। দেখা হয়নি না? আচ্ছা। একজন ব্যক্তির ওয়াতনে আসলি একাধিক হতে পারে। একজন ব্যক্তির ওয়াতনে আসলি কি হতে পারে? একাধিক হতে পারে। একাধিক হতে পারে। একাধিক হতে পারে। মনে করেন যে একজন মানুষের একই সঙ্গে দুই জায়গায় স্থায়ীভাবে থাকার নিয়ত থাকতে পারে না? Yes, sir. যে আমার জি। ঢাকাতে একটি বাড়ি আছে, আরেকটি বাড়ি আছে আমার গ্রামে মনে করেন যে দাদার বাড়ি। ফরিদপুরে। হুম। তো দুই জায়গায়, এক জায়গায় দাদা বাড়ি, এক জায়গায় আমার নিজের বাড়ি। আমি এখানেও থাকি, ওখানেও থাকি। যেখানে সুযোগ হয় যখন আমি এখানেও থাকি, ওখানেও থাকি। দুই জায়গায় আমার থাকার নিয়ত থাকবো, আমি দুই জায়গায় থাকবো আর কি, যাতায়াত করবো এইভাবে। তো আমার দুইটা ওয়াতনে আসতে হবে। হুম। আচ্ছা। জি। আমরা ওয়াতনে আসলির পরিচয় জেনেছি। আচ্ছা, একটা আলোচনা সামনে আসবে, এটা একটু পড়লে আপনাদের জন্য আরো ইজি হবে। আচ্ছা, এখানে দেখেন, সাধারণত ওয়াতনে আসলি প্রমাণিত হয় 3 কারণে। কয় কারণে? 3 কারণ। 3 কারণে। তিন কারণে। এক নম্বর হলো জন্মস্থান। একজন ব্যক্তির সাধারণত এখন তো আমাদের জন্মস্থান হসপিটাল হয়ে গেছে, তাই না? এখন তো হয়ে গেছে যে নরমালি সিজারিয়ান বেবির সংখ্যা অনেক বেশি। হ্যাঁ, তো বললেন ওস্তাদ তাহলে তো আমার হসপিটাল জন্মস্থান। না, ওইটা না। সাধারণত দেখা যায় যে আমরা যেই জায়গায়, সাধারণত আমার ফ্যামিলি থেকে যেখানে আমার জন্ম, হ্যাঁ, এটা জন্মস্থান বলতে আমরা সাধারণত আমাদের ওরফে বা আমাদের সমাজে আমরা জন্মস্থান বলতে যা বুঝে থাকি। আমার হয়তো আমি যেখানে হসপিটাল হই আর যেখানে হই, কিন্তু আমার যেই জেলাতে যেই জায়গায় আমার বাসা আছে ওইটাকে আমার জন্মস্থান বলা হবে। তো প্রথমত হলো জন্মস্থান। আর দ্বিতীয়ত হলো যে এমন কোন স্থান যেখানে সপরিবারে বসবাস করার জন্য নির্ধারণ করা হয় যে আমার ফ্যামিলি নিয়ে আমি এখানেই সারা জীবন থাকবো। আর তৃতীয়ত হলো যে শ্বশুরালয় যদি সেখানে স্ত্রী বসবাস করে, অর্থাৎ বিয়ে করেছি, বিয়ে করার পর আমার নিয়ত এমন যে আমার স্ত্রীকে আমার শ্বশুর বাড়িতেই আমি রাখবো। আমার ইন ফিউচার আমার বাচ্চা হবে, আমার যে বংশ, আমার যে নতুন প্রজন্ম আসবে, সবাইকে আমার শ্বশুর বাড়িতে সেখানে আমি থাকবো। তো বিয়ে করার পর শ্বশুর বাড়িতে আমার স্ত্রীকে নিয়ে বসবাস করার নিয়ত করার কারণে শ্বশুর বাড়ি আমার রত্নে আসতে হবে। বুঝতে পারছেন ভাই? তার মানে স্ত্রীর বাবার বাড়ি। জি উস্তাদ। জি। স্যার এইখানে শ্বশুরালয় বলতে কি মানে পুরুষের শ্বশুরালয়? হ্যাঁ, 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 পুরুষের শ্বশুরালয়। জি। আচ্ছা, এটা বিস্তারিত আলোচনা আসবে, সামনে আলোচনা আসবে। তো এখানে মৌলিকভাবে আমাদের টার্নিং পয়েন্ট হলো এখানে যে প্রথমত একজন ব্যক্তির জন্মস্থান যেখানে সে জন্মগ্রহণ করেছে এবং সেখানে সে সারা জীবন থাকবে, অথবা সেকেন্ড হলো যে জন্মগ্রহণ করে নাই, সেখান থেকে সে প্রস্থান হয়ে অন্যত্র চলে গিয়েছে। যেমন মনে করেন আহ আমার বাসা হলো, উদাহরণস্বরূপ বলছি, আমার বাসা হলো দিনাজপুরে। আমি দিনাজপুর থেকে যদি আমি একেবারে চলে যাই আহ খুলনাতে বা বাগেরহাট বা বরিশালে চলে যাই এবং নিয়ত করি যে আমি সারা জীবন এখানেই থাকবো, খুলনায় বা বরিশালেই থাকবো, তাহলে আমার ওয়াতনে আসলে কোনটা হবে? দিনাজপুর নাকি খুলনা বা বরিশাল? দুটোই। খুলনা বা বরিশাল। না, আমি দিনাজপুর থেকে চলে এসেছি যে দিনাজপুরে আমি বসবাস করব না। এখান থেকে আমার জায়গা জমি যা কিছু আছে সবকিছু আমি বিক্রি করে দিয়ে আমি খুলনায় চলে গিয়েছি এবং সেখানে আমি বাসা বাড়ি বানিয়ে সেখানে আমার পরিবার নিয়ে অবস্থান করছি। তাহলে দিনাজপুরে যেখানে জন্মগ্রহণ করেছি, জন্মস্থান আমার ঠিক, কিন্তু আমি সেখান থেকে প্রস্থান করেছি খুলনায় এবং আমার সেখানকার বসত বাড়ি সবকিছু আমি বিক্রি করে দিয়েছি। এখনো খুলনায় আমি আমার বাড়িঘর তৈরি করে ফেলেছি।
তাহলে আমার ওয়াতনে আসলি কোথায় হবে? খুলনায় হবে। খুলনায় হবে। খুলনাই হ্যাঁ, যদি আমার জন্ম দিনাজপুরে কিন্তু ওয়াতনে আসলে হবে কোথায়? খুলনায়। খুলনাই আচ্ছা, এরপর হলো আপনার শ্বশুরালয়ের যে বিষয়টা। হ্যাঁ, আচ্ছা, স্বামী স্ত্রী একে অপরের শ্বশুরালয়, স্ত্রীর শ্বশুরালয়, স্বামীর শ্বশুরালয়, এখানে কসরের বিধান কি এটা নিয়ে আমরা সামনে আলোচনা আসছি। তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ওয়াতনে আসলির ক্ষেত্রে মূলত তিনটা ক্ষেত্র আছে বা তিনটা কারণ আছে। এই তিন কারণে কোনো এক কারণে একজন মানুষ ওয়াতনে আসলিতে অবস্থান করেন। হয়তো সেখানে তার জন্ম, অথবা সারা জীবন সেখানে বসবাসের নিয়ত করেছে যদিও বা তার জন্ম সেখানে না। আর তৃতীয়ত হলো যে শ্বশুরালয়। সেকেন্ড কারণটা আমরা আরো সহজে বুঝতে পারি। আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যারা বাংলাদেশ থেকে বহির্বিশ্বে গিয়েছেন এবং অন্যান্য কান্ট্রিগুলিতে গিয়ে তারা সেখানে সিটিজেনশিপ পেয়েছেন, সেখানকার সিটিজেন হয়ে তারা সারা জীবন সেখানে থাকার নিয়ত করেছেন। মাঝে মাঝে তারা হয়তোবা দেশে ঘুরতে আসে, কিন্তু অ্যাকচুয়ালি তাদের মূলত সেখানেই তারা মনে করেন যে কানাডায় আছেন, আমেরিকায় আছেন, জার্মানিতে আছেন, ইউকে তে আছেন। তো সেখানে তারা সারা জীবন থাকার নিয়ত করেছেন। তাহলে ওয়াতনে আসলি কোনটা হবে তাদের? যে দেশে গিয়ে নিয়ত করেছে যে দেশে সেখানে। গিয়ে হ্যাঁ, থাকার নিয়ত করেছে হ্যাঁ, ওই দেশটা। জি জি জি, মাশাআল্লাহ। আচ্ছা, তো আমরা ওয়াতনে আসলি এর পরিচয় জেনেছি। আর ওয়াতনে আসলির জন্য শর্ত, এখানে দেখুন যে ওয়াতনে আসলির জন্য বাড়ি, জায়গা ও স্থায়ীভাবে বসবাসের নিয়ত জরুরি। কি কি জরুরি? বাড়ি, জায়গা, বাড়ি জায়গায় স্থায়ী বসবাসের নিয়ত। নিয়ত জরুরি। ওয়াতনে আসলি তখনই বাতিল হয় যখন সেটাকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করার নিয়ত করা হয়। ওয়াতনে আসলি বাতিল হয় কখন? সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে পরিত্যাগ করার পরিত্যাগ নিয়ত করা হয়। করার নিয়ত করে। হ্যাঁ, তাহলে ওয়াতনে আসলির জন্য আমার জায়গা থাকতে হবে, আমার বাড়ি থাকতে হবে, আমার স্থায়ীভাবে বসবাসের নিয়ত করতে হবে। এখন আমি আপনাদের একটা প্রশ্ন করি। আমার মনে করেন আমার এখন ওয়াতনে আসলি হলো ঢাকায়, কিন্তু আমি চিটাগংয়ে একটা জায়গা কিনেছি, 5% জায়গা। সেখানে আমার কোনো বাড়িঘর কোনো কিছু আমি প্রস্তুত করি নাই বা বানাই নাই, জাস্ট আমার সেখানে একটি জায়গা আছে 5%। তো আমি যদি ঢাকা থেকে সফর করে চিটাগংয়ে যাই, আমি কি মুকিম থাকবো নাকি মুসাফির হব? মুসাফির, মুসাফির। হ্যাঁ, কেন? কারণ ওইখানে কারণ সেখানে এখানে তো বসবাস করা হয় না। বাড়ি নেই এবং বসবাসের নিয়ত নেই। হ্যাঁ, শুধু আমার জায়গা আছে, শুধু জায়গা থাকার কারণে আমি সেখানে গেলে মুসাফির হব না। বুঝে আসছে বিষয়টা? হ্যাঁ, মুকিম আমার, হবে না, জি, ও ওখানে তো সরি, আর কি মুকিম আমি, হবে না। হ্যাঁ, শুধু আমার জায়গা আছে, শুধু আমার জায়গা আছে, শুধু জায়গা থাকার কারণে আমি সেখানে গেলে মুকিম হব না, আমি সেখানে কি হব? মুসাফিরে মুসাফির। থাকবো। মুসাফির। হ্যাঁ, তাহলে অবশ্যই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে যে ওয়াতনে আসলি কাউন্ট হওয়ার জন্য আমার বাড়ি, আমার জায়গা, আমার স্থায়ী বসবাসের নিয়ত থাকতে হবে। এখন কেউ বলতে পারেন যে উস্তাজ, আমি তো গরিব মানুষ, আমার জায়গাও নাই, আমার নিজস্ব বাড়িও নাই, আমি বাসা ভাড়া নিয়ে থাকি। তো আপনি বাসা ভাড়া নিয়ে থাকলেও যেই জায়গাতে আপনি সারা জীবন থাকার নিয়ত করেছেন, কথার কথা এমন কারো হতে পারে যে আমি ঢাকায় আসছি, সারা জীবন ঢাকাতেই আমার জীবনটা কাটাই দেব, যদিও বাসা বাড়ি এখানে আছে, ভাড়া বাসায় আছে, কিন্তু সারা জীবন আমি এখানেই কাটাই দেব। তাহলে এই জায়গায় তিনি মুকিম হিসেবে গণ্য হবেন, মুসাফির হিসেবে গণ্য হবেন না। বুঝতে পারছেন ভাই? জি ওস্তাদ। জি আচ্ছা, ঠিক আছে। উস্তাদ, ওয়াতনে আসলির জন্য কি তিনটা শর্তের তিনটাই থাকতে হবে বা যে কোনো একটা থাকলেই হবে? আহ এখানে আপনার হচ্ছে তিনটা থাকতে হবে। স্থায়ী বসবাসের নিয়ত থাকতে হবে, আপনার জায়গা এবং বাড়ি উভয়টা থাকতে হবে, বসত বাড়ির জায়গা উভয়টা থাকতে হবে। উস্তাদ, তার মানে যদি এমন হয় যে আমি ঢাকায় থাকি, ঢাকায় আমার ওয়াতনে আসলি, যদি চট্টগ্রামে আমার যদি কোনো বাড়ি থাকে, তবে বাড়ি এমনিতে বানায় রাখছি, তবে সেখানে পার্মানেন্টলি থাকার কোনো নিয়ত নেই, তাহলে কি সেটা কি আসলি হবে না? আপনার বাড়ি থাকতে পারে, কিন্তু আপনি যদি স্থায়ীভাবে সেখানে বসবাসের নিয়ত না করেন, তাহলে আপনার সেটা ওয়াতনে আসলি হবে না। জি উস্তাদ। বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা। একজন ব্যক্তি তো একাধিক বাড়ি থাকতে পারে, 4-5টি বাড়ি থাকতে পারে, কিন্তু তার নিয়ত আছে এক জায়গায় থাকার, আর বাকি একাধিক থাকতে পারে বাড়ি, সেগুলোতে সে মাঝে মাঝে ঘুরতে যায়, দেখার জন্য বাড়িগুলো ঠিক আছে কিনা, ভাড়া দিয়েছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু বাড়ি একাধিক থাকলে যে কয় জায়গায় বাড়ি সেই কয় জায়গায় সে ওয়াতনে আসলি হিসাবে গণ্য হবে, বিষয়টা এরকম না। আচ্ছা, তো আমরা পূর্বে কসরের নিয়ম জেনে এসেছি, কসরের বিধান সম্পর্কে জেনেছি। ওয়াতনে আসলিতে যদি কোনো ব্যক্তি 5 মিনিটের জন্য যায়, তাহলে সে কি মুকিম হবে নাকি মুসাফির?
মুকিম। মুকিম হবে। নিজের ওয়াতনে আসলিতে গেলে, নিজের আসল আবাসস্থলে কেউ গেলে কখনোই সে মুসাফির হিসেবে গণ্য হবে না, মুকিম হিসেবে গণ্য হবে। কি হিসেবে গণ্য হবে? মুকিম হিসেবে মুকিম। গণ্য মুকিম। হবে। মুকিম হিসেবে গণ্য হবে। আচ্ছা, এবার আসি ওয়াতনে আসলির সাথে সম্পৃক্ত কিছু মাসালা। এগুলো নিয়ে আমরা আলোচনা পূর্বে কিছুটা করেছি, তারপরও এখানে আমরা আবারও রিপিট করছি। একজন ভাই প্রশ্ন করেছিলেন, সেই প্রসঙ্গটা চলে আসবে যে ওয়াতনে আসলি দ্বারা ওয়াতনে আসলি বাতিল হয় না, অর্থাৎ ওয়াতনে আসলি একাধিক হতে পারে। ওয়াতনে আসলি কি হতে পারে? একাধিক হতে পারে। হ্যাঁ, একাধিক একাধিক হতে পারে। হতে পারে। যেমন কেউ নতুন করে শহরে বাড়ি করলো আর পূর্ব থেকে তার গ্রামে বাড়ি রয়েছে। এখন সে যদি উভয় বাড়িতে যাওয়া আসা করে এবং উভয়টিতে স্থায়ীভাবে বসবাসের নিয়ত করে, তবে উভয়টির তার জন্য ওয়াতনে আসলি হবে। উভয়টি কি হবে? ওয়াতনে আসলি। ওয়াতনে ওয়াতনে আসলি। আসতে হবে। অনেকের স্বপ্ন থাকে না যে শহরে একটা বাড়ি করব, হ্যাঁ, শহরে আমার একটা সুন্দর বাড়ি থাকবে। অনেকের একটা জীবনের একটা স্বপ্ন থাকে। তো গ্রামে বাড়ি আছে, সে শহরেও একটা বাড়ি করেছে। দুই জায়গায় সে থাকে, দুই জায়গায় থাকার তার নিয়ত আছে যে আমি গ্রামেও থাকবো, সেখানে যাব, যখন যেখানে মন চায় সেখানে থাকবো, বাট দুই জায়গায় আমি থাকবো। তাহলে দুই জায়গায় কি হবে তার? ওয়াতনে ওয়াতনে আসলি। আসলি ওয়াতনে হবে। আসলি। হ্যাঁ, মূলত ওয়াতনে আসলে নির্ধারণের ক্ষেত্রে সবচেয়ে বড় যে ইফেক্টিভ বিষয় সেটি হলো নিয়ত। সবচেয়ে বড় বিষয় কি? নিয়ত। নিয়ত। হ্যাঁ, নিয়ত যদি আমি দুই জায়গায় থাকার করি তাহলে আমার দুই জায়গায় ওয়াতনে আসতে হবে। আর আমি একটিকে যদি ত্যাগ করি আর একটিকে আমি যদি ফিক্সড করে ফেলি যে আমি এক জায়গায় থাকবো, এক জায়গায় মাঝে মাঝে যেতে পারি, কিন্তু আমার মূলত নিয়ত হলো এক জায়গায় থাকার, তাহলে আমি ফাইনালি যেই জায়গায় কনফার্ম করব থাকার জন্য সেটি আমার ওয়াতনে আসতে হবে। আর যেটাকে আমি ত্যাগ করলাম সেটা আমার ওয়াতনে আসতে হবে না। বুঝতে পারছেন ভাই? জি জি ওস্তাদ। জি উস্তাদ। হ্যাঁ, মনে করেন আমার বাড়ি হলো গ্রামে এবং গ্রামে আমার ওয়াতনে আসলি। শহরে আমি একটি বাড়ি বানিয়েছি, বানার পরে আমি বাড়ি ভাড়া দিয়েছি এবং সেখানে আমার থাকার নিয়তও নেই। আর আমার ইন ফিউচার থাকার নিয়ত কোথায়? গ্রামে। শহরে আমার থাকার নিয়ত নেই। তো আমি যদি আমার শহরের সেই বাড়িতে যাই যেটা আমি ভাড়া দিয়েছি, সেখানে গেলে আমি কসর করব নাকি পূর্ণ সালাত পড়বো? কসর করব। আসর। কেন? কসর। কারণ নিয়ত কারণ নেই ওয়াতনে স্থায়ীভাবে আসলি। থাকার। হ্যাঁ, নিয়ত নেই। আমার বাড়ি হতে পারে কিন্তু সেটা আমার ওয়াতনে আসলি না। বুঝে আসছে ভাই? জি ওস্তাদ। জি আচ্ছা, ওস্তাদ। এবার আসি যে প্রসঙ্গটা, এটা আমাদের অনেকেরই ক্ষেত্রে, অনেক ভাই এবং বোনদের ক্ষেত্রেও মাঝে মাঝে এটা দেখা যায় যে আমরা সাধারণত রিজকে হালালের জন্য, হালাল রিজিক অন্বেষণের জন্য জীবিকার তাগাদায় বিভিন্ন জন বিভিন্ন জায়গায় অবস্থান করছে। আমাদের কর্মসংস্থান, আমাদের জব স্পেস এক একজনের এক এক জায়গায়, তাই না? মনে করেন যে আমার বাসা হলো শহরে কিংবা গ্রামে, আমি সেখান থেকে ভিন্ন আরেকটি শহরে, আরেকটি জেলায়, আরেকটি ডিস্ট্রিক্টে গিয়ে, বিভাগে গিয়ে আমি জব করছি। এরকম হয় কিনা সাধারণত? জি ওস্তাদ। জি ওস্তাদ। হ্যাঁ, তো এখানে আমাদের মনে রাখতে হবে যে আমার যদি গ্রামে বাড়ি হয় এবং গ্রামের বাড়িতেই যদি আমি সারা জীবন থাকার নিয়ত করি, তাহলে আমার ওই গ্রামের বাড়িটি ওয়াতনে আসলি। কিন্তু জীবিকার তাগাদায় হালাল রুজি অন্বেষণ নিয়তে আমি ঢাকা শহরে এসেছি, কিংবা খুলনা বা রাজশাহী বা রংপুর বা বরিশাল, যে কোনো আমি ডিস্ট্রিক্টে গিয়েছি, সেখানে আমি 2, 4, 5, 10 বছর সেখানে থাকছি আমার ব্যবসার কাজে, অথবা আমার চাকরি, সেখানে কর্মসংস্থান, সেখানে আমি জব করছি, এই জন্য আমি বাহিরে অবস্থান করছি। অথবা মনে করেন যে আমাদের ভাই বোনরা অনেকে স্টাডির জন্য ভার্সিটিতে পড়াশোনা করছেন বা পিএইচডি করছেন, এই জন্য হয়তো বাহিরের দেশে যাচ্ছেন, অথবা নিজ গ্রাম থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে জেলায় গিয়ে অবস্থান করছেন। তো আপনি দূরেই যেখানে থাকেন না কেন, যে কোনো ডিস্ট্রিক্ট যে জায়গায় থাকেন না কেন, তো বাহিরে থাকাটা এটা আপনার স্থায়ী ভাবে না, এটা সাময়িক, আহ স্বল্প কিছু সময়ের জন্য, কয়েক বছরের জন্য আপনি আপনার জীবিকা নির্বাহের জন্য বা বিশেষ কোনো তাকাজায় আপনি বাহিরে অবস্থান করছেন, কিন্তু আপনার মূলত থাকার নিয়ত হলো আপনার গ্রামেই। তাহলে বাহিরে আপনি যেখানে বাসা ভাড়া নিয়ে আছেন বা মেসে আছেন, যেখানে থাকেন না কেন, এগুলো হবে আপনার ওয়াতনে একামত, এগুলো ওয়াতনে আসলি হবে না। আপনার মূলত ওয়াতনে আসলি হবে আপনার গ্রামের বাড়ি। বুঝতে পারছেন ভাই? জি ওস্তাদ। জি উস্তাদ। কিন্তু যদি কোনো ব্যক্তি মনে করেন যে গ্রাম থেকে শহরে আসছে, শহরের হাওয়া বাতাস লাগার পরে নিজের মধ্যে তার নিয়ত এমন যে সে শহরে কাটিয়ে দিবে,
গ্রামে আর যাবে না, সে শহরে কাটিয়ে দেবে, শহরে চিরস্থায়ীভাবে থাকবে। গ্রামে হয়তো বা আত্মীয়তার সুবাদে কখনো যেতে পারে, কিন্তু মূলত তার নিয়ত নিজেকে শহরে একেবারে সেটেল করা, শহরের মধ্যে সে স্থায়ীভাবে থাকবে। তাহলে এমত অবস্থা তার ওয়াতনে আসলে কোনটা হবে? শহরের বাসটা। শহরে। আচ্ছা, জাস্ট 1 মিনিট প্লিজ। তাহলে আমরা যারা জবের খাতিরে বা পড়াশোনার তাগাদায় বিভিন্ন জায়গায় অবস্থান করছি, এটা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে যে আমরা যে কোনো জায়গায় থাকতে পারি নিজের পড়াশোনার খাতিরে অথবা নিজের জবের পারপাসে, যে কোনো উদ্দেশ্যে সেটা হতে পারে। তো আমি যদি অস্থায়ীভাবে কোনো জায়গায় থাকি তাহলে এটা আমার ওয়াতনে একামত হবে, সেটা আমার ওয়াতনে আসলি হবে না। আমার ওয়াতনে আসলি যেখানে আমি চিরকাল চিরজীবন যেখানে থাকার নিয়ত করবো সেইটাই। বুঝতে পারছেন ভাই? হ্যাঁ, আচ্ছা। ওয়াতনে একামতের পরিচয় আমরা জানতে পারছি যে যদি কোনো ব্যক্তি কোনো জায়গায় 15 দিনের অধিক সময় থাকার নিয়ত করে তাহলে সেটি ওয়াতনে একামত হিসেবে গণ্য হবে। বেশির কোনো এখানে পরিসংখ্যান উল্লেখ করা হয়নি। সর্বনিম্ন 15 দিন থাকার যদি কোনো ব্যক্তি নিয়ত করে তাহলে সেটি ওয়াতনে একামত হবে। এখন এটা অধিক 1 মাসও হতে পারে, 2 মাসও হতে পারে, 1 বছর হতে পারে, 5 বছর হতে পারে, 10 বছর হতে পারে, 20 বছর হতে পারে। বুঝতে পারছেন ভাই? আচ্ছা, কোন ব্যক্তি যদি ওয়াতনে একামতে যায়, ওয়াতনে আসলিতে গেলে তো কসর করতে পারবে না, তাকে পূর্ণ নামাজই পড়তে হবে। ওয়াতনে একামতে যদি কোনো ব্যক্তি যায় তাহলে সে মুকিম হবে নাকি মুসাফির? মুকিম। হ্যাঁ, বাইরে সবাই বলেন, ওয়াতনে মুকিম একামতের হবে। মধ্যে গেলে মুকিম হবে না মুসাফির? মুকিম হবে। মুকিম। মুকিম হিসেবে গণ্য হবে। উস্তাদ, 4 রাকাত। ইকামত ইকামত শব্দের অর্থ কি বসবাস বা একামত শব্দের অর্থ হলো, হ্যাঁ, একামত শব্দের অর্থ হলো প্রতিষ্ঠা করা, প্রতিষ্ঠা করা? বসবাস করা, অবস্থান করা, প্রতিষ্ঠা করা, এই জাতীয় অর্থ ব্যবহার হয় একামত শব্দটি। হ্যাঁ, তো ওয়াতনে একামত যেই জায়গাতে মানুষ বসবাসের নিয়ত করে এটাকে ওয়াতনে একামত বলা হয়। এই বসবাসের অর্থে যেহেতু আসে এই অর্থে আর কি। আচ্ছা, তো যদি আমি ওয়াতনে একামতের মধ্যে যাই তাহলে আমার জন্য কসর করা জায়েজ হবে না, আমাকে পূর্ণ সালাতে আদায় করতে হবে। আমি আপনাদেরকে প্রশ্ন করি যে আমি লাস্ট উইকে আমার হোম ডিস্ট্রিক্ট দিনাজপুরে গিয়েছিলাম। আমি আজকে সকালবেলা আমি ঢাকায় ফিরলাম। ঢাকায় আমি এখানে আমার কর্মসংস্থান, আমার জব প্লেস, আমি এখানে অবস্থান করি। সাধারণত হয়তো আমি দীর্ঘকাল এখানে অবস্থান করব, কিন্তু আমার মূলত স্থায়ী বাসস্থান হলো দিনাজপুরে। তো আমি যে ঢাকায় আসলাম, তো আমি এখানে এসে কসর করব নাকি আমি পূর্ণ সালাত আদায় করব? পূর্ণ পূর্ণ সালাত সালাত। করতে হবে। হ্যাঁ, আচ্ছা, সাথে আরো কিছু গুরুত্বপূর্ণ খুব ইম্পর্টেন্ট বিষয় আসবে, এটা আপনাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, দেখেন, ওয়াতনে একামতের সাথে রিলেটেড কিছু মাসালা দেখেন। ওয়াতনে একামত সফরের দ্বারা বাতিল হয়ে যায়। ওয়াতনে একামত কি হয়? সফরের দ্বারা বাতিল হয়। হয়ে যায়। সফরের দ্বারা বাতিল হয়ে যায়। তো বিষয়টা আপনাদেরকে একটু খোলাসা করে বলি। মনে করেন আপনাদের মধ্য থেকে একজন, যে কোনো একজন ভাইয়ের নাম বলেন তো, একজন ভাইয়ের নাম বলি। কেউ নাম মোহাম্মদ বলবেন না? সাকিবুর রহমান। সাকিবুর রহমান ভাই। আচ্ছা, সাকিবুর রহমান ভাই, উইন্টার সিজনে তো আমরা অনেক সফরে বের হই, তাই না? অনেক ট্রাভেলিং এ বের হই, জি। সমুদ্র সৈকত বিভিন্ন জায়গায় যাই। তো সাকিব ভাই মনে করেন কক্সবাজারে গেছেন। ভাই কক্সবাজারে গেছিলেন নাকি? না উস্তাদ। যাওয়া হয় না, আল্লাহ পাক কবুল করুন, আল্লাহ পাকের নিয়ামত দেখার জন্য। তো মনে আমিন। করেন আপনি কক্সবাজারে গিয়েছেন, সেখানে গিয়ে 1 মাস থেকেছেন। তো আপনি সেখানে 1 মাস থাকার নিয়তে গিয়েছেন, আপনি সেখানে মুকিম নাকি মুসাফির? মুকিম। মুকিম হবেন, তাই না? তো 1 মাস থাকার পরে আবার আপনি সফর করে কক্সবাজার থেকে আপনি গিয়েছেন, মনে করেন যে আপনি ঢাকায় আসছেন। ঢাকা আসার পরে আপনি কক্সবাজারে আপনার খুব জরুরি কোনো একটা কাজে আবার আপনি 2 দিনের জন্য সেখানে গেলেন।
পূর্বে আপনি 1 মাস থাকছেন, ঢাকায় আসছেন, আসার পরে আবার আপনার জরুরি কোনো একটা কাজে আপনি 2 দিনের জন্য কক্সবাজার গেলেন। তো আপনি পূর্বে 1 মাসের অধিক সময় বা 15 দিনের অধিক সময় বা 1 মাস সময় সেখানে অবস্থান করার কারণে ওই জায়গায় গিয়ে আপনার ওয়াতনে একামত হবে নাকি ওয়াতনে আসলি হবে না ওয়াতনে সুকনা হবে কোনটা? ওয়াতনে ইকামাত। হ্যাঁ ভাইরা বলেন কি হবে ওই জায়গাটা? একামাত। হ্যাঁ, সাকিব ভাইয়ের জন্য ওই জায়গাটা ওয়াতনে একামত হবে। তো উনি যখন কক্সবাজার থেকে সফর করে ঢাকায় আসলেন, আবার জরুরি একটা কাজে 2 দিনের জন্য কক্সবাজার যাচ্ছেন, তখন ওই কক্সবাজারের মাটি তার জন্য কি হবে? সাকিব ভাইয়ের জন্য কি হবে? কসর। হ্যাঁ বলেন ভাইরা বলেন। মুসাফির। মুসাফির হবেন উনি। হ্যাঁ মুসাফির হবেন। হ্যাঁ, এই বিষয়টা বলা হচ্ছে যে ওয়াতনে একামত সফরের দ্বারা বাতিল হয়ে যায়। ওয়াতনে একামত কি হয়? সফরের দ্বারা সফর বাতিল দ্বারা হয়। বাতিল হয়ে যায়। সফরের দ্বারা বাতিল হয়ে যায়। অর্থাৎ আমি যদি কোনো জায়গায় মুকিম হই, অর্থাৎ 15 দিনের অধিক সময় থাকার নিয়ত করি, তো ওই জায়গাটি আমার জন্য ওয়াতনে একামত। বাট আমি সেখান থেকে সফরে যদি কোনো জায়গায় যাই এবং সফর শেষে আবার যদি আমি ওই জায়গায় কখনো কোনো প্রয়োজনে সফরে আসি, তাহলে আমি ওই জায়গায় যদিও বা পূর্বে থেকেছিলাম 15 দিনের অধিক সময় এবং ওই জায়গাটা আমার জন্য ওয়াতনে একামত ছিল, কিন্তু রাইট নাও যেহেতু আমি 15 দিনের কম সময়ের জন্য এখানে এসেছি, বিধায় আমি মুসাফির হিসেবে গণ্য হবে, আমি মুকিম হিসেবে গণ্য হবে না। বিষয়টা ক্লিয়ার হয়েছে ভাই? জি জি, উস্তাদ। হ্যাঁ, এবার অনেকে প্রশ্ন করতে পারেন যে ওস্তাজ, আমরা তো অনেকে হোস্টেলে থাকি, অনেকে মেসে থাকি, হ্যাঁ বিভিন্ন জায়গায় হয়তো আমরা চাকরি করতেছি অথবা বাসা নিয়ে আছি। তো আমি যদি আমার সেই মেস থেকে বা আমার সেই কর্মসংস্থান থেকে বা আমার ভাড়াটিয়া বাসা থেকে আমি যদি আমার গ্রামের বাড়িতে যাই এবং গ্রামের বাড়িতে গিয়ে হয়তো বা জরুরি কোনো কাজে আমার ফোন রেখে গেছি বা টাকা রেখে গেছি বা কোনো একটা ড্রেস রেখে গেছি বা কোনো পেপারস রেখে গেছি, জরুরি কোনো কাজে আবার যদি আমাকে মেসে ফিরতে হয় বা ভার্সিটিতে আসতে হয়, ক্যাম্পাসে আসতে হলো বা আমার ওই কর্মসংস্থান আসতে হলো, তো আমি 2 দিনের জন্য বা 1 দিনের জন্য আসলাম, তখন আমার হুকুম কি? তখন আমি মুকিম হবো না মুসাফির হবো? বলেন মুকিম। এক্ষেত্রে হুকুম কি? মুকিম হব। হ্যাঁ বলেন কি হবো আমরা তখন? মুকিম হব। শুধু একজন ভাই বলতেছেন, বাকি ভাইরা কি কনফিউজড? হ্যাঁ উস্তাদ কনফিউজড হয়ে গেছে। কনফিউজড না? দেখেন, সাকিব ভাই যেটি বললেন যে তখন আমরা মুকিম হব। কি হব আমরা? মুকিম হব। মুকিম হব। এখানে বিষয়টা হলো যে যদি আমি কোনো জায়গায় 15 দিনের অধিক সময় থাকার নিয়ত করি, তাহলে সেটি হবে আমার ওয়াতনে একামত। তো আমি 15 দিনের অধিক সময় যখন কোনো জায়গায় থাকি, মনে করেন সাধারণত আমি ভার্সিটিতে পড়াশোনা করছি, তো আমি ভার্সিটির মেসে যখন থাকি, তো আমার একটা বেড থাকে, বিছানা থাকে, আমার প্রয়োজনীয় আসবাবপত্র বিভিন্ন সামানা থাকে কিনা আমাদের সাথে? থাকে। জি থাকে। তো যখন আমার বিভিন্ন সামানা নিত্য প্রয়োজনীয় যে সমস্ত আসবাবপত্রগুলো আমাদের প্রয়োজন হয়, এগুলো আমাদের সাথেই থাকে। তো যেহেতু এগুলো আমাদের সাথে ওই রুমে বা ওই জায়গায় ওই মেসে আছে বা ওই হলে আছে, তো আমি যদি আমার বাড়িতে গ্রামের বাড়িতে ওয়াতনে আসলিতে যাই, সেখান থেকে ফিরে যদি এই মেসে বা এই ঘরে বা এই বাসায় যদি আমি আসি, যেহেতু আমার সামানাদি ওখানে আছে, বিধায় আমি তখন মুকিম হিসেবে গণ্য হবো, আমি মুসাফির হিসেবে গণ্য হব না। আমার সেটি ওয়াতনে একামত হিসেবে কাউন্ট থাকবে। হ্যাঁ, আমি যদি আমার আসবাবপত্র জিনিসপাতি যা কিছু আছে সবকিছু নিয়ে সেখান থেকে একবারে আমি যদি চলে যাই, প্রস্থান করে চলে যাই, এরপরে কখনো কোনো প্রয়োজনে যদি আমি এখানে আসি, তখন আমি মুসাফির থাকবো, তখন মুকিম হব না। বিষয়টা ক্লিয়ার হয়েছে? জি উস্তাদ। যে সবার কি বুঝে আসছে বিষয়টা? জি উস্তাদ। আচ্ছা, তাহলে এখানে বোঝা গেল যে ওয়াতনে একামত, যে জায়গায় 15 দিনের অধিক সময় আমি থাকবো, ওয়াতনে একামতের মধ্যে যদি আমার থাকার নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র থাকে আর আমি সেখান থেকে চলে গিয়ে অন্য জায়গায় সফরে যাই, সফর থেকে যদি এখানে আমি ফিরে আসি, যেহেতু আমার আসবাবপত্র এখানে আছে, তার মানে আমার নিত্য প্রয়োজনীয় সামানা এখানে রয়েছে, তাহলে এটা আমার ওয়াতনে একামত হিসেবেই আছে, এটা ওয়াতনে একামত বাতিল হয়ে যায় নাই, বিধায় এখানে আসলে আমি মুকিম থাকবো, আমার জন্য কসর করা জায়েজ নেই। হবে না। তবে যদি আমি মনে করেন যে কক্সবাজার বা মনে করেন রাঙ্গামাটি, সিলেটে বিভিন্ন জায়গায় আমি ট্যুরেতে গিয়েছি, সেখানে আমি 10, 15, 20 দিন বা 1 মাস থাকলাম, থাকার পরে সেখান থেকে যখন আমি চলে আসি, সাধারণত আমাদের নিত্য প্রয়োজনীয় যা সামানা থাকে, বেড, বিছানা, ব্যাগ যা কিছু থাকে, লাগেজ, সবকিছু আমরা সেখান থেকে নিয়ে চলে আসি। তো এরপরে যখন আমরা যাই, সেখানে আমাদের আর কোনো নিত্য প্রয়োজনীয় কোনো আসবাবপত্র থাকে না, বিধায় আমি পরবর্তীতে গেলে সেখানে মুসাফির থাকবো, মুকিম হব না। উভয়টার মধ্যে পার্থক্য বুঝে আসছে ভাই? জি জি উস্তাদ। উস্তাদ। আসবাবপত্র থাকা আর না থাকা এটার উপরে বেস করবে আপনি মুকিম থাকবেন না মুসাফির হবেন। বুঝতে পারছেন ভাই? জি উস্তাদ। আচ্ছা, উস্তাদ
হ্যাঁ তার ভাই, মানে আবার সেকেন্ড বার যখন গেলাম 2 দিনের জন্য, তখন যদি আসবাবপত্র থাকে তখন আবার বিধানটা চেঞ্জ হতে, যদি 15 দিনের বেশি হয়, 2 দিন না হয় 15 দিনের বেশি হলো, আবার আসবাবপত্র নিয়ে গেলাম, তখন আমি সেখানে আবার মুকিম, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হলো আপনার ওই সফরের মুদ্দাত, কয়দিন আপনি অবস্থান করছেন এবং সেখানে আসলে আপনি এখন থাকছে, মানে এখন রাইট না আপনি থাকতেছেন কিনা, এরকম এর উপরে আপনার বেস করে এই হুকুমটা আসবে। ওস্তাদ আসবাবপত্র কি কোনো সীমানা আছে? মানে এই পরিমাণ থাকলে ওইখানে না ইয়ে না, হবে? এটা আছে ও নরমালি একটা মানুষ থাকার জন্য যে সমস্ত সামানাগুলো লাগে, হ্যাঁ, আপনি যদি এখন কসরের সুযোগ নেওয়ার জন্য যে এখানে তো মাঝে মধ্যে আসতে হবে, তো মানে কি করি, একটা ব্যাগ রেখে গেলাম, একটা লাগেজ রেখে গেলাম, এরকম না। একটা মানুষের সাধারণত নিত্য প্রয়োজনীয় যে সমস্ত সামানাগুলো লাগে, প্রয়োজনীয় সাধারণত মানে আমার থাকার জন্য, তো এই সামানাগুলো এখানে কাউন্ট হবে। বুঝতে পারছেন বিষয়টা? এর কোনো নির্দিষ্ট কোনো সীমানা নেই এই আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার আসি পরের স্টেপে। ওই যে বিষয়গুলো আমরা বিভিন্ন এক্সাম্পল দিয়ে আলোচনা করছিলাম, এই সবগুলোকে এখানে পার্ট বাই পার্ট আলোচনা করা হয়েছে, এগুলো আপনারা নেক্সট টাইমে দেখে নিতে পারেন ইনশাআল্লাহ। হুম? মনে করেন আমি আমার দিয়ে একটা এক্সাম্পল দিয়ে আপনাদের মাসালা জিজ্ঞেস করছি, আপনারা উত্তর দিবেন ইনশাআল্লাহ। মনে করেন যে আমি এখান থেকে ঢাকা থেকে মনে করেন সফরে গেলাম ইন্ডিয়াতে, আমার নিয়ত যে আমি 10 দিনের সফরে যাচ্ছি। তো যখন 10ম দিন হয়ে যায়, 10 দিনের নিয়তে আমি মূলত গিয়েছি, 10ম দিন যখন হয় তখন আমার সামনে নতুন একটা তাকাজা, নতুন একটা বিষয় চলে আসছে, যার কারণে আমাকে আরো 5 দিন থাকতে হচ্ছে। তো 4 দিন শেষ হওয়ার পরে 5ম দিনে আবার নতুন একটা কাজ, হয়তোবা এখান থেকে আমাকে, বাংলাদেশ থেকে আমাকে কোন আমাদের একজন শিক্ষক আমাকে একটা কাজ দিয়েছেন, যে কাজের সুবাদে আমাকে আরো 20 দিন, সরি আরো 10 দিন আমাকে থাকতে হচ্ছে। এভাবে আমার এই সময়টা, প্রথমত গিয়েছিলাম আমি 10 দিনের নিয়তে, এরপরে আমার কাজের পরিধি বৃদ্ধি হওয়ার কারণে সেই কাজ অনুপাতে আমাকে আরো 5 দিন, 7 দিন, 10 দিন এভাবে বৃদ্ধি করতে হচ্ছে। তো এভাবে দেখা গেল আমি প্রায় সেখানে 2 মাসের মতো থাকলাম, কিন্তু আমি একবারই 15 দিন থাকার নিয়ত করি নাই, বরং অল্প অল্প করে 2 দিন, 4 দিন, 5 দিন এভাবে বৃদ্ধি করতে করতে দেখা গেল যে আমার ফাইনালি আমি সেখানে 2 মাসের মতো থাকলাম। তো আমি এই যে পুরোটা সময় প্রায় 2 মাসের মতো যে থাকলাম, আমি কি ওখানে মুকিম থাকবো নাকি মুসাফির? মুসাফির। মুসাফির। মুকিম থাকবো না মুসাফির থাকবো? মুসাফির। মুসাফির থাকবে, মুসাফির থাকবো। কেন? নিয়াতের উপর কারণ নির্ভর করবে। হ্যাঁ, আমি একবারই একসাথেই 15 দিন থাকার নিয়ত করিনি। আমি মূলত নিয়ত করেছি 15 দিনের কম। এটা আমার মূলত নিয়ত ছিল, কিন্তু কাজের পরিধি বৃদ্ধি হচ্ছে, কাজের চাপের কারণে বা যে কোনো পারপাসে আমাকে নতুন করে আরো এক্সট্রা যোগ করতে হচ্ছে, 5 দিন 7 দিন এভাবে যোগ করতে হচ্ছে। এজন্য যেহেতু এই সময়টা একবারে 15 দিন নির্ধারণ করি নাই, বরং এর থেকে কম নির্ধারণ করেছি, এবং এভাবে আমার সময়টা বৃদ্ধি পাচ্ছে। এভাবে যদি আমি কোনো জায়গায় 1 বছরও থাকি, আমি পুরোটা সময় কি থাকবো? মুসাফির। মুসাফির মুসাফির থাকবে। থাকবো, আমি মুকিম হব না। বুঝতে পারছেন ভাই বিষয়টা? জি ওস্তাদ। কিন্তু আবার উস্তাদ এখানে, নিয়ত, হ্যাঁ, এখানে আবার কেউ এই চালাকি করিয়েন না, হ্যাঁ, যে ওস্তাদ কসর তো 4 রাকাত নামাজ 2 রাকাত, কত অফার কত ছাড়, আমি তো মূলত যাচ্ছি দুবাইয়ে যাচ্ছি 1 বছরের জন্য, তো একবারে 1 বছরের নিয়ত করলো তো আবার কসর করতে পারবো না, তো নিয়ত এভাবে বাড়ায়নি। প্রথমে গেলাম 10 দিন, 10 দিনের নিয়ত করলাম, এরপর আবার 5 দিনের নিয়ত করলাম, এরপর আবার 10 দিন, এরপর 12 দিন, এরপরে 14 দিন, এরপরে 11 দিন, এরপর আবার 7 দিন, এভাবে নিয়ত চেঞ্জ করতে করতে আমার 1 বছর পূর্ণ হলো। এভাবে কি কসর করা জায়েজ হবে? না না ওস্তাদ। হ্যাঁ, মূলত আমার নিয়ত আছে 1 বছর, কিন্তু আমি সেটাকে কসরের বিধানে রূপান্তরিত করার জন্য আমি এখানে কৌশল অবলম্বন করতেছি, তাহলে এটা জায়েজ হবে না। প্রকৃত অর্থেই যদি একেবারে ট্রুথফুলি যদি কেউ এরকম করে থাকে যে মূলত তার নিয়ত কিন্তু 10 দিন বা 12 দিন বা 13 দিন থাকার নিয়ত, কিন্তু কাজের চাপ হওয়ার কারণে বা বিভিন্ন তাকাজা বিভিন্ন পারপাসে পরবর্তীতে তাকে সময় বাড়াতে হয়েছে, কিন্তু প্রথমত তার নিয়ত ছিল এইটাই, যা আমি বললাম 10 দিন, 8 দিন বা 15 দিন, সরি 12 দিন, কিন্তু পরবর্তীতে সেটাকে বৃদ্ধি করেছে, তাহলে কোনো সমস্যা নাই, সে কসর করতেই থাকবে, যেহেতু একবারই সে 15 দিন থাকার নিয়ত করে নাই। বুঝতে পারছেন ভাই? জি উস্তাদ। আচ্ছা, এবার আসি
ভাই এবং বোন সকলের জন্য গুরুত্বপূর্ণ মাসালা যে শ্বশুরালয়, ভাইদের শ্বশুরালয়, বোনদের শ্বশুরালয় কসর করা যাবে কিনা। তো ওয়াতনে আসলি হওয়া না হওয়ার যে বিষয়গুলো, যে কন্ডিশন গুলো, এগুলো আমরা পূর্বে আলোচনা করেছি যে মূলত 3টি কারণে ওয়াতনে আসলি কাউন্ট হয়। প্রথমত জন্মস্থান, দ্বিতীয়ত পরিবার সহকারে একসঙ্গে সেখানে সারা জীবন থাকার নিয়ত করা, আর তৃতীয়ত শ্বশুরালয়। যদি শ্বশুরালয়ে আপনি আপনার স্ত্রীকে স্থায়ীভাবে রাখার সিদ্ধান্ত নেন, তখন শ্বশুরালয় আপনার জন্য ওয়াতনে আসলি হবে। মূলত দেখেন বিষয়টা এখানে বিস্তারিত আলোচনা আছে, আমি সংক্ষেপে বলে দেই। একজন সাধারণত আমাদের ওরফে যেটা হয়, এই মাসালাটা নিয়ে কিন্তু আমি আবারও বলছি, মাসালাটা নিয়ে কিন্তু ইখতিলাফ আছে, কিছু কিছু আলেমের ভিন্ন মত আছে এখানে, কিন্তু অধিকাংশ ওলামায়ে কেরাম যে ফতোয়া দিয়ে থাকেন, অধিকাংশ মুফতিয়ানে কেরামের যে কনসেপ্ট, তাদের যে পার্সপেক্টিভ, সেই জায়গা থেকে আমরা বিষয়টা নিয়ে আলোচনা করছি। সাধারণত আমাদের বাংলাদেশের যে ওরফ বা আমাদের যে প্রচলন, যেটা আমরা দেখে থাকি, একজন মেয়ে বিয়ের পরে তার বাবার বাড়িতে থাকে নাকি তার স্বামীর সঙ্গে স্বামীর বাড়িতে চলে যান? স্বামীর বাড়িতে চলে যান। স্বামীর বাড়িতে চলে যান, তাই না? তো মেয়েদের জন্য জন্মের পর থেকে নিয়ে বিবাহের পূর্ব পর্যন্ত সাধারণত মেয়েরা তাদের বাবার বাড়িতেই থাকেন এবং বিবাহের পরে শ্বশুর বাড়িতে চলে যান। তো জন্মের পর থেকে নিয়ে বিয়ে পর্যন্ত মেয়েদের জন্য স্বাভাবিক প্রক্রিয়ায়, কারো কারো এক্সেপশনাল ইজ নট এক্সাম্পল, কারো কারো ভিন্ন অবস্থা থাকতে পারে, হয়তোবা মা বাবার ডিভোর্স হয়েছে, অথবা মা বাবা কেউ নেই, সে অন্যত্র কারো কাছে লালিত পালিত হচ্ছে, অন্যের কাছে চলে যাচ্ছে, সেগুলো ভিন্ন বিষয়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যা হয় সেটার বিষয়ে আমরা আলোচনা করছি। মেয়েদের জন্মের পর থেকে নিয়ে বিয়ের পূর্ব পর্যন্ত তাদের ওয়াতনে আসলি হবে বাবার বাড়ি। ওয়াতনে আসলি কোন জায়গায় হবে? বাবার বাড়ি। বাবার বাড়ি হবে। আবারও বলি, মেয়েদের জন্য জন্মের পর থেকে নিয়ে বিয়ে পর্যন্ত ওয়াতনে আসলি কোন জায়গা হবে? বাবার বাবার বাড়ি। বাড়ি। বাবার বাড়ি হবে। বিবাহের পর সাধারণত মেয়েরা স্বামীর হাত ধরে চলে যায় তার শ্বশুর বাড়িতে, স্বামীর বাড়িতে চলে যায়। বিবাহের পর থেকে মেয়েদের জন্য স্বাভাবিকভাবে ওয়াতনে আসলি হবে তার স্বামীর বাড়ি। কোন জায়গা হবে? তার স্বামীর বাড়ি। স্বামীর বাড়ি। স্বামীর বাড়ি। কারণ একজন মেয়ে যখন বিবাহিত হয় তখন তিনি স্বামীর অধীনস্থ হন, এবং স্বামী যেই জায়গায় চিরকাল থাকার নিয়ত করেন, স্ত্রীও স্বামীর তাবে হিসাবে, স্বামীর অনুসারী হিসাবে, স্বামীর অধীনস্থ হওয়া হিসাবে ওই স্বামীর বাড়িতেই তিনি অবস্থান করেন। বিধায় স্বামীর যে জায়গা আবাসস্থল বা ওয়াতনে আসলি হবে, স্ত্রীরও সেটা ওয়াতনে আসলি হবে। বিষয়টা ক্লিয়ার হয়েছে ভাই? জি উস্তাদ। হ্যাঁ, এটা হলো স্বাভাবিক প্রক্রিয়া। সো এই জায়গা থেকে বিবাহের পর যেহেতু আমাদের বোনেরা সাধারণত তাদের স্বামীর বাড়িতে চলে যান, তো স্বামীর বাড়ি তাদের ওয়াতনে আসলি হিসেবে গণ্য হয়। তো যদি কোনো ব্যক্তির শ্বশুর বাড়ি এবং তার নিজের বাড়ি, আবারও বলছি, যদি কোনো ব্যক্তির শ্বশুর বাড়ি এবং তার নিজের বাড়ি, এই দুই জায়গার দূরত্ব যদি 48 মাইলের অধিক হয় বা 78 কিলোমিটারের অধিক হয়ে থাকে, তাহলে এই ব্যক্তি যখন নিজের বাড়ি, যেটি তার ওয়াতনে আসলি, এখান থেকে তার শ্বশুর বাড়িতে যায়, অর্থাৎ তার স্ত্রীর বাবার বাড়িতে যায়, তাহলে বাবার বাড়িতে সফরের নিয়তে, মানে 15 দিনের কম থাকার নিয়তে যদি সফর করে, তাহলে সেখানে গিয়ে তিনি মুসাফির হিসেবে কসর করবেন। মুসাফির হিসেবে কি করবেন? কসর কসর করবেন। করবেন। কসর করবেন। তো ওই ব্যক্তি বা ওই ভাইয়ের সাথে যখন তার ওয়াইফ থাকবেন, অর্থাৎ মেয়ের বাবার বাড়িতে মেয়েকে সাথে নিয়ে স্বামী সফরে বের হয়েছেন, তো স্বামীর অধীনস্থ হিসেবে মেয়েও স্বামীর সাথে কসর করবেন। মেয়ে কি করবেন? স্বামীর সাথে কসর করবেন। স্বামীর সাথে কসর করবেন। এতটুকু বিষয় ক্লিয়ার হয়েছে? জি উস্তাদ। হ্যাঁ। কিন্তু অনেক সময় আমাদের একটা অঞ্চলে একটা কথা বলে না, ঘর জামাই। ঘর জামাই শব্দটা আপনারা শুনেছেন? জি উস্তাদ। ঘর জি জামাই। উস্তাদ। ঘর জামাই কাদেরকে বলা হয়? যারা যে শ্বশুরালয়ে ঘরে থাকে। থাকে। যে হ্যাঁ, জামাই ঘরে থাকে। আমার একজন যেটা ঘরে থাকে না। আচ্ছা, আমার একজন খালা আছেন, আমার ছোট খালা, উনি প্রতিবন্ধী। তো ওনার হাজবেন্ড, মানে আমার খালু, ওনার মূলত বাড়ি ভারতে। তিনি ভারত থেকে বাংলাদেশে, উনি আলেম, ভারত থেকে বাংলাদেশে চলে আসছেন। তো এখন উনি অবস্থান করছেন আমাদের বাংলাদেশে। আমার নানু জায়গা দিয়েছেন, সেখানে বাড়ি করে এখানে তিনি স্থায়ীভাবে বসবাস করতেছেন আমার খালা সহকারে। আমার মানে তার ফুল ফ্যামিলি নিয়ে
বাংলাদেশে এখন অবস্থান করছেন। তো বাড়ি মূলত ইন্ডিয়ায়, এখন বাংলাদেশে এসে এখানে আমার নানার বাড়িতে সেখানে বাড়ি করে তিনি অবস্থান করছেন। তাহলে এটা আমাদের ওরফে, আমাদের পরিভাষায় বলা হয় ঘর জামাই বলা হয়, তাই না? তো এই যে আমার খালু যে এখন আমাদের দেশে এসে আমার নানুর বাড়িতে এখানে বাড়ি করে এখানে যে তিনি মনে করেন তার ফ্যামিলি নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন, এইটা হবে তার ওয়াতনে আসলি। মানে শ্বশুর বাড়ি তার কি হচ্ছে? ওয়াতনে আসলি। ওয়াতনে আসলি হচ্ছে। শ্বশুর বাড়ি কেন ওয়াতনে আসলি হচ্ছে? কারণ এখানে উনি পার্মানেন্টলি থাকবেন। হ্যাঁ, এখানে তিনি পার্মানেন্টলি থাকার নিয়ত করেছেন এবং আছেনও, বিধায় এটি তার ওয়াতনে আসলি। তো এখানে আমার খালা তার বাবার বাড়ি, অথচ তার কি ওয়াতনে আসলি। বিয়ের মানে পূর্বে যেমন ওয়াতনে আসলি ছিল, বিয়ের পরেও তার জন্য ওয়াতনে আসলি থাকলো। কেন? তার হাজবেন্ড তাকে নিয়ে এখানেই পার্মানেন্টলি থাকার নিয়ত করেছেন, বিধায় এটি তার জন্য ওয়াতনে আসলি। বুঝতে পারছেন ভাই? জি উস্তাদ। হ্যাঁ, তাহলে মূলত বিষয়টা হলো এরকম, যদি কোনো মেয়ে বিবাহের পর তার স্বামীর সঙ্গে স্বামীর বাড়িতে চলে যান পার্মানেন্টলি এবং মাঝে মাঝে বাবা মাকে দেখার জন্য বাবার বাড়িতে আসেন, তাহলে তার বাবার বাড়ি তার ওয়াতনে আসলি থাকবে না, তার স্বামীর বাড়ি তার ওয়াতনে আসলি হয়ে যাবে। এবং বিবাহের পরে যখন নিজের বাড়িতে মেয়ে তার নিজের মা বাবার কাছে যদি আসে এবং স্বামীর বাড়ি ও বাবা মায়ের বাড়ির মাঝে যদি সফরের ডিস্টেন্স থাকে, তার অবশ্যই তিনি তার নিজের বাড়িতে গেলেও মুসাফির হিসেবে গণ্য হবেন। বিষয়টা ক্লিয়ার হয়েছে ভাই? জি উস্তাদ। আর কোন বোনের যদি এমন হয় যে তার স্বামী তাকে তার বাবার বাড়িতে রাখছেন, হাজবেন্ড তার মানে মেয়ের বাবার বাড়িতেই যাতায়াত করেন বা সেখানেই মেয়েকে পার্মানেন্টলি রাখার নিয়ত করেছেন এবং সেখানেই তার স্ত্রীকে রেখেছেন, তাহলে হাজবেন্ড যখন শ্বশুর বাড়িতে যাবেন তখন এই শ্বশুর বাড়ি তার ওয়াতনে আসলি হবে, যেহেতু তার ফ্যামিলি তার সেখানে রয়েছে। তো সেখানে গেলে তার জন্য কসর করা জায়েজ নেই, তিনি মানে মুকিম হিসেবে গণ্য হবেন, মুসাফির হিসেবে গণ্য হবেন না। বিষয় ক্লিয়ার হয়েছে ভাই? লাস্টেরটা বুঝি নাই। বুঝেন নাই? মানে ওটাই এক্সাম্পল দিচ্ছিলাম যে যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে তার বাবার বাড়িতে মানে স্ত্রীর বাবার বাড়িতে রাখে এবং সেখানে পার্মানেন্টলি স্ত্রীকে রাখার নিয়ত, সেখানে তার স্ত্রী থাকবে। মাঝে মাঝে সে কাজের মানে ছুটিতে বা যখন সে ফুরসত হয় তার কর্মসংস্থান থেকে বা ভিন্ন জায়গা থেকে তার স্ত্রীর কাছে সেখানে যান, মানে যেখানে তার স্ত্রী আছে সেখানে সে যায় এবং তার স্ত্রীকে স্থায়ীভাবে সেখানেই পার্মানেন্টলি থাকার তার নিয়ত রয়েছে তার ফ্যামিলি সহকারে। তাহলে যদিও বা ছেলের শ্বশুর বাড়ি এবং মেয়ের বাবার বাড়ি, তো ওই মেয়ের বাবার বাড়িতে ছেলে গেলে সেখানে ওয়াতনে আসলি হিসেবে গণ্য হবে, যেহেতু তার ফ্যামিলি সেখানে রয়েছে, তার স্ত্রী সেখানে রয়েছে, বিদায় সে সেখানে ওয়াতনে আসলি হওয়ার দিক থেকে মুসাফির হিসেবে গণ্য হবেন না, মুকিম হিসেবে গণ্য হবেন। বুঝতে পারছেন ভাই? জি উস্তাদ। আচ্ছা, যেহেতু তার স্ত্রী সেখানে আছেন এই কারণে। হ্যাঁ, স্ত্রী তার ফ্যামিলি যেহেতু সেখানে আছেন এই জন্য এটা তার ওয়াতনে আসলি হিসেবে গণ্য হবে। যখন একবার রুখসত নিয়ে নিবে স্ত্রীকে, যখন তার বাবা মায়ের কাছ থেকে রুখসত নিয়ে বিদায় নিয়ে একেবারে চলে আসবে পার্মানেন্টলি, আর মাঝে মাঝে সেটা বেড়াতে গেলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু পার্মানেন্টলি যখন মা বাবার কাছ থেকে নিয়ে আসবেন তখন সেখানে গেলে তিনি মুসাফির হবেন যদি সফরের দূরত্ব থাকে। তো এই মাসালাগুলোই এখানে বিস্তারিত ভাবে পার্ট বাই পার্ট উল্লেখ করা হয়েছে, এগুলো আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ। এবার আমরা আসি রেলগাড়ি বা জাহাজে যারা চাকরি করে, যারা মনে করেন যে রেল কর্মকর্তা যারা আছে বা যারা জাহাজে যারা চাকরিরত আছে, এরা তো সবসময় সফরে থাকে, তাই না ভাই? জি উস্তাদ। হ্যাঁ, মনে জি করেন যারা উস্তাদ। জাহাজে থাকে 15 দিন, 1 মাস, 2 মাস এরকম আছে, পানিতে আছে, তারা জাহাজে আছে, রেলে চাকরি করতেছে, তো এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট, এক অঞ্চল থেকে আরেক অঞ্চল তার যাতায়াত করতেই আছে। তাহলে এদের বিধান কি? প্রশ্ন জাগে কিনা? জি উস্তাদ। যারা মনে করেন যে রেলগাড়িতে বা জাহাজে যারা চাকরি করবে, এরা যদি মুকিম হইতে চায় তারপরে মুকিম হতে পারবে না। বুঝতে পারছেন? কি হতে পারবে না? মুকিম হতে হতে পারবে পারবে না। না। পারবেন। মানে মুকিম হওয়ার নিয়ত করলেও তারা কি হবে না? মুকিম মুকিম হবে হবে না। না। কারণ যেহেতু এই ধরনের বাহনগুলো, জাহাজ বলেন বা রেলগাড়ি বলেন, এগুলো এক জায়গায় স্থির থাকে না। আপনি জাহাজও এটা আপনারা কি বলেন, লঞ্চ এটার ক্ষেত্রে বলতে পারেন, আবার উড়োজাহাজের ক্ষেত্রেও এটা বলতে পারেন যে এক জায়গায় স্থির থাকে না, বরং এক জায়গা থেকে এক দেশ থেকে আরেক দেশ, এক অঞ্চল থেকে আরেক অঞ্চল, এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট সবসময় এগুলো মানে চলাচল করতে থাকে। বিধায় এটি এক জায়গায় যদি স্থির হয়ে থাকে না, বিধায় এখানে একামতের নিয়ত করলেও মানে মুকিম হওয়ার নিয়ত করলেও কোনো ব্যক্তি মুকিম হবে না। মনে করেন যে আমি জাহাজে লাগাতার 1 মাস থাকবো, তো 1 মাস থাকার নিয়ত করলাম, তো আমি একটা জাহাজেই তো আছি, তারপর আমি মুকিম হব না, কারণ আমার জাহাজটা তো এক জায়গায় স্থির নাই, এটা তো সবসময় চলমান আছে। বুঝতে পারছেন ভাই?
জি উস্তাদ। আচ্ছা, তাহলে যারা আমাদের রেলগাড়িতে চাকরি করেন বা রেলে চাকরি করতেছেন অথবা জাহাজে যারা চাকরি করতেছেন, তো এরা যদি সফররত অবস্থা থাকে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট, এক দেশ থেকে আরেক দেশ এভাবে যাতায়াত করতে থাকে, তো তারা এভাবে যদি সারা জীবনও তারা চাকরি করে, সারা জীবনও তারা কসর করতে থাকবেন। বুঝতে পারছেন ভাই? জি উস্তাদ। ওস্তাদ তবে হ্যাঁ, যদি জাহাজ মনে করেন যে কোনো জায়গায় স্থির হয়ে যায়, কথার কথা মনে করেন যে চলতে চলতে হয়তোবা জাহাজ কোনো জায়গায় থেমে গেল এবং সেখানে ওই জায়গায় যেখানে স্টপ দিয়েছে ওখানে যদি 15 দিনের অধিক সময় থাকার নিয়ত করে তখন মুকিম হবে। কিন্তু যখন চলমান থাকবে, চলমান থাকা অবস্থায় একামতের নিয়ত করলে মুকিম হবে না। বুঝতে পারছেন ভাই? জি উস্তাদ। আচ্ছা, যে একজন ভাই কি যেন বলছিলেন? ওস্তাদ আমার আব্বা তো রেলে চাকরি করে, তো হচ্ছে সেই ক্ষেত্রে মানে চাকরিটা এরকম যে একদিন ডিউটি এবং 2 দিন বাসায় থাকে এরকম। তো ওই একদিন অফিসে গিয়ে থাকতে হয় এবং অফিসটা হচ্ছে 48 মাইল দূরে। তো সেক্ষেত্রে বিধানটা কি হবে? অফিসে গিয়ে থাকেন। জি জি, অফিসে একদিন থাকতে হয়, বাসায় 2 দিন। যখন তিনি অফিসে যাবেন তখন তিনি মুসাফির হবেন। যদি 48 মাইল দূরত্বের বেশি হয়, তো যখন তিনি সেখানে যাবেন, তো যদি সেখানে তার স্থায়ীভাবে থাকার কোনো ব্যবস্থাপনা না থাকে, মানে তার কোনো রুম, মেস ইত্যাদি এই ধরনের কিছু না, তিনি যান, কাজ শেষ করে আবার চলে আসেন, তাহলে সেখানে গেলে তিনি মুসাফির হবেন। না, ওইখানে গিয়ে থাকার ইয়েও আছে, আলাদা রুমও আছে। ওখানে কি মানে ওই যে স্বাভাবিকভাবে মেস ইত্যাদি এই ধরনের যে না ব্যবস্থাপনা না থাকে না, এই ব্যবস্থা, ওই স্টাফদের জন্য ওইখানে রানিং রুম থাকে। রানিং রুম থাকে? জি জি। উম আচ্ছা, এটা তো স্বাভাবিকভাবে সাময়িক সময়ের জন্য এটা তো কনসিডার হয়। বিষয়টা হচ্ছে একটু দেখতে হবে। বিষয়টা একটু দেখে পরে আপনাকে ইনশিওর করতে হবে। আপনি বিষয়টা একটু আমাদের কাইন্ডলি আইফাতে জিজ্ঞেস করবেন। হ্যাঁ? জি ইনশাআল্লাহ। তবে সাধারণ প্রক্রিয়া যেটা আমার মনে হচ্ছে যে যেহেতু তার কর্মসংস্থান এবং তার সেখানে থাকার ব্যবস্থাও রয়েছে, রানিং রুমও রয়েছে। জি। এবং লাগাতার তিনি কখনো 15 দিন থাকেন না। না না না, ওইখানে একদিন থাকে এবং 2 দিন বাসায় রেস্ট। উম সম্ভবত আমার যেটা মনে হচ্ছে যে সম্ভবত তিনি সেখানে মুসাফির থাকবেন। সম্ভবত মুসাফির থাকবেন। তারপর আপনি একটু আইফাতে প্রশ্নটা করবেন। ঠিক আছে ভাই? জি জি ইনশাআল্লাহ। আচ্ছা, জাযাকুমুল্লাহ। আচ্ছা, এরপরে নারীদের মাহরাম ছাড়া সফরের যে বিধানটা, বোনদের জন্য 48 মাইলের অধিক রাস্তা মাহরাম ছাড়া সফর করা কোনো ক্রমেই জায়েজ নেই। ইভেন হজের সফর বলেন বা অন্য যেকোনো নেক ইবাদতের উদ্দেশ্যে বলেন, তাদের জন্য 48 মাইলের অধিক রাস্তা মাহরাম ছাড়া সফর করা জায়েজ নেই। হ্যাঁ, 48 মাইলের যদি কম হয়, নিজের প্রয়োজন পূরণার্থে নিজ বাড়ির আশেপাশে এলাকায় যদি কখনো তিনি যান, বাজারে গেলেন বা কখনো মার্কেটে গেলেন বা পাশের কোনো প্রতিষ্ঠানে গেলেন, বা পাশের কোনো কলেজে ভর্তি হয়েছেন, সেখানে তিনি যাতায়াত করতেছেন, প্রয়োজনের তাগিদে 48 মাইলের কম রাস্তায় তিনি যেতে পারেন। কিন্তু 48 মাইলের অধিক রাস্তা কখনোই মাহরাম ছাড়া সফর করা মেয়েদের জন্য জায়েজ নেই। এক্ষেত্রে আমি বোনদের বলবো, অনেক বোনরা আছেন যারা ভার্সিটির মেসে থাকেন বা হলে থাকেন, বিভিন্ন জায়গায় হয়তো স্টাডির খাতিরে তারা অবস্থান করছেন। তো তাদের জন্য আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা যখন আপনাদের সেই ভার্সিটির হলে যাবেন বা আপনাদের মেসে যখন যাবেন, অবশ্যই আপনাদের মাহরাম যেন সেখানে আপনাদের পৌঁছে দেয় যদি সফরের দূরত্ব থাকে, এবং আপনাদের যখন ভার্সিটি অফ হবে বা মেস বন্ধ হবে, আপনারা যখন বাড়িতে ফিরবেন, আপনাদের মাহরামরা আপনাদের সেখান থেকে রিসিভ করে তারা আপনাদেরকে বাড়িতে নিয়ে আসবেন। প্রতিমধ্যে এই যে সফরের যে দূরত্ব রাস্তা, এই রাস্তা যেন মাহরাম ছাড়া আপনাদের কখনো সফর না হয়। আচ্ছা, আর মাহরাম ছাড়া দূরে থাকা জায়েজ আছে কিনা, হোস্টেলে থাকা জায়েজ আছে কিনা, এগুলো কিছু কন্ডিশন রয়েছে। এগুলো আমাদের আইফাতে অনেকগুলো প্রশ্ন উত্তর এই মর্মে রয়েছে, আপনারা দেখলে সেখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে যানবাহনে আমরা নামাজ আদায় করব কিভাবে? যানবাহনে নামাজ আদায় করার পদ্ধতি কি? এখানে বাসে কিভাবে আদায় করব, নৌকায় কিভাবে আদায় করব, রেলে কিভাবে আদায় করব, বিমানে কিভাবে আদায় করব, সবগুলো বিষয় এখানে পার্ট বাই পার্ট বিস্তারিত আলোচনা করা হয়েছে। সর্বোপরি সবগুলোর খোলাসা হিসেবে আলোচনা করছি যে আমাদের বিভিন্ন বাহন আ আ প্রকারভেদে কোয়ালিটি অনুযায়ী হয়তো কখনো আমাদের আ কি বলবো, দাঁড়ানো সম্ভবপর হয়, কখনো কেবলার দিকে মুখ করা সম্ভব হয়, কখনো বা হয় না, কখনো রুকু সিজদা করা সম্ভব হয়, কখনো বা হয় না। তো এখানে আমাদের মৌলিকভাবে এই ৩ টি জিনিস মনে রাখতে হবে যে কিয়াম করা, নামাজের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়া, এটা কি? ফরজ। কিয়াম করা কি? ফরজ। 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 কেবলামুখী হওয়া কি? ফরজ। ফরজ। নামাজে রুকু সিজদা করা কি? ফরজ। 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 তো কিয়াম করা, কেবলা দিকে মুখ করা এবং রুকু সিজদা করা, স্বাভাবিক নিয়ম মোতাবেক যে রুকু সিজদা করা হয়, এই বিষয়গুলো যদি কোনো ব্যক্তি গাড়িতে থাকা অবস্থায় সঠিকভাবে আদায় করতে পারে তাহলে তার নামাজ হয়ে যাবে। আর যদি এই ৩টার মানে এই ৪টার মধ্য থেকে মূলত কিয়াম, কেবলা দিকে মুখ করা,
রুকু এবং সিজদা, এই চারটার মধ্যে থেকে কোনো একটাতে যদি কমতি রয়ে যায় তাহলে যেভাবে সম্ভব সেভাবে গাড়িতে নামাজ আদায় করে নিবে, পরবর্তীতে এই নামাজকে আবার রিপিট করতে হবে, আবার পুনরায় আদায় করে নিতে হবে। উদাহরণস্বরূপ আমি সফর করছি বাসে, এবং আমার ডেস্টিনেশন, আমার গন্তব্যস্থল সফরের দূরত্বে, এবং নামাজের রক্তটা এমন যে আমি যদি ওই জায়গায় গিয়ে নামাজ আদায় করতে চাই তাহলে আমাদের এই নামাজের রক্ত চলে যাবে। মনে করেন যে আমি রওনা দিলাম মাগরিবের নামাজ পড়ার, আসরের নামাজ পড়া রওনা দিলাম, তো আমার গন্তব্যস্থলে পৌঁছতে 3 ঘন্টা লেগে যাবে, যার মধ্যে মাগরিবের রক্ত শেষ হয়ে যাবে। তাহলে এমন অবস্থা আমাকে গাড়িতে নামাজ আদায় করতে হবে। তো গাড়িতে যদি আমি কিয়াম করে কেবলা দিকে মুখ করে রুকু সিজদা সহকারে নামাজ আদায় করতে পারি তাহলে আমার নামাজ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আর যদি আমার দাঁড়ানো সম্ভব না হয়, গাড়িতে এত ভিড় যে আমার পক্ষে দাঁড়িয়ে নামাজ আদায় করা সম্ভব না, অথবা কেবলা দিকে আমি মুখ করতে পারছি না, কোন দিকে কেবলা এটা আমি মানে কোনোভাবে সেখানে ফিরতে পারছি না, সিট থেকে ঘুরতে পারতেছি না, বা রুকু সিজদা আমি আদায় করতে পারতেছি না, যদি এরকম হয় তাহলে যেভাবে সম্ভব, যেই প্রসেসে আপনার পক্ষে নামাজ সম্ভব হবে, যতটুকু সম্ভব ততটুকু আপনাকে নামাজ আদায় করতে হবে। আর এই মৌলিক যেহেতু ফরজগুলো আপনি ওই সময় আদায় করতে পারেন নাই, বিধায় পরবর্তীতে আপনি এই নামাজটাকে কাজা করবেন, রিপিট করবেন, তাহলে আপনার জন্য হয়ে যাবে। বিষয়টা ক্লিয়ার হয়েছে ভাই? জি আচ্ছা ওস্তাদ, তার মানে তো কাজা করলে যে গুনাহ হয় সেই গুনাহটা হবে না। না, এটা হচ্ছে আপনার, যেহেতু আপনি এখানে ইচ্ছাকৃতভাবে কাজা করছেন না, বিষয়টা খেয়াল করেন। মনে করেন যে আমি রেলে সফর করছি, তো রেলে সাধারণত নামাজের ব্যবস্থা থাকে। এখন যদি কখনো এমন হয় যে নামাজের ব্যবস্থাও নেই, আর আমি দাঁড়াতে পারতেছি কিন্তু কেবলা আমার দিকে মুখ করতে পারতেছি না, অথবা কেবলা দিকে মুখ ঠিকই করতে পারছি কিন্তু আমি রুকু বা সিজদা করতে পারছি না মানুষের ভিড়ের কারণে, তো এমত অবস্থায় আমার যেভাবে সম্ভব দাঁড়িয়ে কেবলা দিকে মুখ করে যেভাবে ইশারা করে নামাজ পড়া সম্ভব সেভাবে আমি পড়ে নিব। তাহলে আমার ওই যে ফরজ তরকের যে গুনাহ, এই গুনাহ থেকে আমি বেঁচে যাব, যেহেতু এটা আমার একটা অজর, একটা প্রবলেম, এবং পরবর্তীতে এই নামাজটা আমি আবার কাজা করে নিব, আদায় করে নিব। বুঝতে পারছেন ভাই? জি উস্তাদ। তাহলে এটা আপনার ওই গুনাহটা হবে না। হুম। তো এখানে মাসালাগুলো, যাবতীয় মাসালাগুলো একেবারে পার্ট বাই পার্ট বিস্তারিত আলোচনা করা হয়েছে। যদি কেউ পুরোটা ভালো করে পড়ে তাহলে আশা করি আর কোনো প্রশ্ন থাকবে না। সবগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ। এরপরও যদি কারো কোনো প্রশ্ন থেকে যায় তাহলে আমাদের প্রশ্ন উত্তর ক্লাস আগামী সোমবারে রয়েছে। আপনারা সোমবার আমাকে জিজ্ঞাসা করবেন, ইনশাআল্লাহ আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। বুঝতে পারছেন ভাই? জি উস্তাদ। আচ্ছা, এখানে আরেকটা বিষয় দুঃখজনক হলো, বাস্তবতা শেয়ার করি। সফররত অবস্থায় কিছু তো বোন রয়েছেন মাশাআল্লাহ, সত্যি প্রশংসনীয়, তাদের অনেক শুকরিয়া আদায় করি। তবে কিছু কিছু আমাদের বোনরা রয়েছেন, কিছু না অধিকাংশ বোনরাই এমন, যারা সফররত অবস্থায় বাসে, ট্রেনে, লঞ্চে যেখানে থাক না কেন, সাধারণত ভাইয়েরা কিন্তু নামাজ আদায় করার চেষ্টা করেন, কিন্তু বোনরা অনেকেই অলসতাবশত, বা পুরুষরা আছেন লজ্জায় শরমে কে কি মনে করবেন, অনেকে নামাজ আদায় করতে চান না, বা এই ক্ষেত্রে মনে করেন যে পরে কাজা করে দেব। না, ইচ্ছাকৃতভাবে কাজা করবেন না, আপনাকে পারতপক্ষে চেষ্টা করতেই হবে সে নামাজটা আদায় করার। যদি আপনি আপনার সুযোগ থাকার পরেও আপনি আদায় না করেন তাহলে নামাজ ছেড়ে দেওয়ার যে গুনাহ, সে গুনাহ আপনার হয়ে যাবে। এজন্য অবশ্যই ভাই বা বোন, যে যেখানে থাকি না কেন, যে জায়গায় আমরা সফর করি না কেন, নামাজের ওয়াক্ত হলে আমরা নামাজ আদায় করার চেষ্টা করব। ঠিক আছে ভাইজান? জি উস্তাদ। ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে ঠিক আছে, আজকে আর সময় দীর্ঘ করছি না যেহেতু আমাদের ক্লাসের সময় শেষ। আল্লাহ পাক হায়াত দান করলে আমরা পরবর্তী ক্লাসে আবারও মিলিত হব। আল্লাহ পাক আমাদের সকলকে বেশি থেকে বেশি নেক আমল করার তৌফিক দান করুন, আমালে সালিহার সাথে সম্পৃক্ত রাখুন, গুনাহ থেকে আমিন বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের ধোঁকা থেকে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।